প্রকৃতির টানে, প্রকৃতির কাছে সমুদ্র ও নদীতে ঘেরা এক মনোরম নির্জন দ্বীপ হল মৌসুমী দ্বীপ। আশেপাশে আর 5টা দ্বীপের মতো পর্যটকদের ভিড় বা কোলাহল খুব একটা নেই এখানে। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার মধ্যে এই মৌসুমী দ্বীপে চলে আসা যায়। উইকেন্ড হোক বা যে কোনো ছুটিতে 2 থেকে 3 দিন কোনো এক শান্ত নির্জন পরিবেশে সময় কাটানোর প্ল্যান করলে মৌসুমী দ্বীপ তাহলে আপনার বেস্ট ডেস্টিনেশন হবে। অফিসিয়াল কিছু কাজ সেরে দুপুর 11:40 শিয়ালদাহ নামখানা লোকাল ট্রেনে আমরা উঠে পড়লাম। লক্ষ্মীকান্তপুর স্টেশন বেরোনোর পর দুদিকে সদ্য কেটে নেওয়া ধানের ক্ষেতকে দেখতে সত্যি দারুণ লাগছিল। বহুদূর পর্যন্ত এক সোনালী রঙের আভা ও মাঝে মাঝে নারকেল, খেজুর, খিরিস, কদম, সোনাঝুরি বাবলা গাছগুলো এক অতুলনীয় দৃশ্য তুলে ধরেছে। প্রায় 2 ঘন্টা 25 মিনিট পর আমরা পৌঁছে গিয়েছিলাম নামখানা স্টেশনে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গিয়েছি নামখানা স্টেশনে। এখান থেকে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা টোটো স্ট্যান্ডে। আপনারা চাইলে এখান থেকে টোটো রিজার্ভ করে সরাসরি উজ্জতের খেয়াঘাট বা পাতিবুনিয়া খেয়াঘাটে পৌঁছতে পারেন। তবে আমরা এই টোটো স্ট্যান্ড থেকে টোটোতে না চেপে 2 মিনিট দূরে থাকা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। আপনারা চাইলে স্টেশন থেকে টোটোতে চেপে বাস স্ট্যান্ডে যেতে পারেন। ভাড়া মাথাপিছু 10 টাকা। বন্ধুরা, আমরা এখন পায়ে হেঁটে পৌঁছে গিয়েছি নামখানা বাস স্ট্যান্ডে। এখানে একটু চা খাওয়ার ইচ্ছে হওয়াতে আমি একটি লিকার চা ও বন্ধুরা দুধ চা খেয়ে খেয়াঘাটে যাওয়ার জন্য গাড়ির খোঁজ করা শুরু করে দিলাম। এই নামখানা বাস স্ট্যান্ড থেকে আপনারা চাইলে বকখালি যাওয়ার বাসে উঠতেও পারেন। প্রায় মিনিট 15 দূরে 7 মাইল বাজার বা 20 মিনিট দূরে থাকা 10 মাইল বাজার স্টপেজে নামতে হবে। আপনি যদি 7 মাইল বাজারে নামেন তবে সেখান থেকে টোটোতে চেপে আপনাকে উজ্জতের খেয়াঘাটে পৌঁছাতে হবে। আর আপনি যদি 10 মাইল বাজারে নামেন তবে সেখান থেকে মোটর ভ্যান বা টোটোতে চেপে 20 মিনিট দূরে থাকা পাতিবুনিয়া খেয়াঘাটে পৌঁছাতে হবে। বন্ধুরা, আমরা এই স্ট্যান্ড থেকে একটি টোটো গাড়ি রিজার্ভ করে সরাসরি পাতিবুনিয়া খেয়াঘাটে যাব বলে ঠিক করলাম। তো বন্ধুরা, আমরা এখন টোটোতে চেপে বসেছি মৌসুমী দ্বীপের ঘাটে যাওয়ার উদ্দেশ্যে নামখানা স্ট্যান্ড থেকে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই খেয়াঘাটে পৌঁছে যাব। দাদা বললেন যে খুব বেশি সময় লাগবে না। দাদা, কত সময় লাগবে? আধ ঘন্টা। আচ্ছা আচ্ছা, তো আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব খেয়াঘাটে। বন্ধুরা, মৌসুমী দ্বীপ যেতে হলে আপনাদের 2টি নদী পেরিয়ে যেতে হবে। স্ট্যান্ড থেকে কিছুটা দূরে যাওয়ার পর যে নদীটা পড়ছে সেটি হলো হাতানিয়া দোহানিয়া নদী। বর্তমানে ব্রিজ হয়ে যাওয়ার কারণে আমরা সরাসরি ব্রিজ দিয়ে এগিয়ে চলেছি। যখন ব্রিজ ছিল না তখন এই নদীতে
খেয়া পারাপারের ব্যবস্থা ছিল, আর প্রাইভেট কারগুলো ভ্যাসেলে করে পারাপার করতে হতো। তখন বেশ কয়েক ঘন্টা পর্যটকদের সময় নষ্ট হতো। তবে বর্তমানে ব্রিজ হওয়ার জন্য আমাদের ঘুরতে যাওয়ার আর বিশেষ কোনো সমস্যা হয় না। আমরা টোটো করে সেই কেবল ব্রিজ পেরোতে পেরোতে নদীর দুপাশে সেই অসাধারণ সৌন্দর্য উপভোগ করছিলাম, যা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ধর্মতলা থেকে নামখানা বা বকখালি যাওয়ার বাসে চেপেও নামখানা বাস স্ট্যান্ডে পৌঁছাতে পারেন। যদি বকখালি যাওয়ার বাসে চাপেন তাহলে 7 মাইল অথবা 10 মাইল বাজার স্টপেজে নামতে হবে। টোটোতে চেপে 15 মিনিট যাওয়ার পর আমরা 10 মাইল বাজারে চলে এলাম। সেখান থেকে ডান দিকে ঘুরে এগিয়ে চলেছি পাতিবুনিয়া খেয়াঘাটের দিকে। রাস্তার দুধারে থাকা কৃষি জমি, খালের পাশে থাকা ট্রলার, সবজি চাষের ক্ষেত, রকমারি গাছের সারি দেখতে দেখতে পৌঁছে গেলাম পাতিবুনিয়া খেয়াঘাটে। আপনারা যদি ব্যক্তিগত গাড়ি করে আসেন তবে এখানে গাড়ি পার্কিং এরও সুবন্দোবস্ত পেয়ে যাবেন। আমরা বাড়ি থেকে একটু দেরি করে বেরিয়েছিলাম বলে সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখতে দেখতে খেয়াঘাটে পৌঁছে গেলাম। বন্ধুরা, এখন আমরা সেই মৌসুমী যাওয়ার উদ্দেশ্যে সেই মৌসুমী খেয়াঘাটে পৌঁছে গিয়েছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকা রেডি আছে, সেই নৌকাতে আমরা উঠবো এক্ষুনি। 10 মিনিট নৌকাতে কাটানোর পর চিনাই নদী পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম মৌসুমী দ্বীপের মূল ভূখণ্ডে। সরু ঢালাই করা ফেরিঘাট ধরে যেতে যেতে টোটো স্ট্যান্ডে চলে এলাম। সেখান থেকে টোটোতে চেপে আমাদের বুকিং করা রিসর্ট সিভিউ এর দিকে এগোতে থাকলাম। টোটোতে মাথাপিছু ভাড়া নিল 25 টাকা। চারপাশের সবজি ক্ষেত, পুকুর, কাঁচা পাকা বাড়ি দেখতে দেখতে মিনিট 15 পরে পৌঁছে গেলাম মৌসুমী দ্বীপে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা মৌসুমী আইল্যান্ডে চলে এসেছি। তার বিচ ধরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন বিভিন্ন রিসর্টগুলো আছে। সন্ধ্যের প্রাক মুহূর্তে গোধূলি বেলায় সি বিচ ধরে হাঁটতে হাঁটতে বিভিন্ন চলমান খেলাগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের রিসর্ট সি ভিউতে। পরিচয়পত্র জমা রেখে রেজিস্ট্রি খাতায় সই করে পাশে থাকা টেন্টগুলো দেখতে দেখতে সবাই মিলে বসে পড়লাম একটি ডাইনিং টেবিলে। চারিদিকে বিভিন্ন আলোকসজ্জাতে পুরো রিসর্টটা এক অদ্ভুত মায়াময় হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই রিসর্টের দায়িত্বে থাকা কাকু আমাদের চা ও বিস্কিট খেতে দিলেন। তার কিছুক্ষণ পর আমাদের সন্ধ্যের টিফিন, পকোড়া, মুড়ি, চানাচুর প্রভৃতি চলে এলো। আগে থেকে বোনফায়ারের বারবিকিউ অর্ডার ছিল বলে সেটাও টিফিনের ঠিক পরেই আমরা পেয়ে গেলাম।
চারিদিকে টেন্টের মাঝে আগুন জ্বালিয়ে বনফায়ারের অসাধারণ সৌন্দর্য উপভোগ করছিলাম আমরা। বারবিকিউ খাওয়ার পর সন্ধ্যের সময় সি বিচ ধরে আলোকসজ্জায় সজ্জিত রিসর্টগুলোর মনোরম দৃশ্য দেখতে দেখতে বেশ কিছুক্ষণ পায়ে হেঁটে চারিদিকে ঘুরে কাটালাম। পরের দিন 31st নাইট বর্ষবরণ করব বলে রিসর্টে ফিরে রাত্রে ডিনার সেরে আমাদের কটেজে 11টার মধ্যেই ঘুমিয়ে পড়লাম। অচেনা সি বিচে সূর্য উদয় দেখব বলে ভোর 5টায় ঘুম থেকে উঠে ব্রাশ করে কিছুক্ষণ মোবাইলে গান শুনছিলাম। বাইরে যখন সামান্য উষার আলো দেখলাম, কটেজ থেকে বেরিয়ে পড়লাম পাশেই থাকা মুড়িগঙ্গার সি বিচে সূর্য উদয় দেখব বলে। কিছুক্ষণ সি বিচ ধরে হাঁটার পর লাল গোলাকার সূর্যের মুখ দেখতে পেলাম। যেহেতু মৌসুমী দ্বীপের উত্তর দক্ষিণ অংশ বরাবর হেঁটে চলেছিলাম, তাই সমুদ্রের মধ্যে থেকে সূর্য উদয় দেখতে পাইনি। তা সত্ত্বেও এতটুকু খারাপ লাগলো না এই ভেবে বছরের অন্যান্য দিনগুলো সেইভাবে এতটা সকালে উঠে সূর্যের উদয়ের সাক্ষী হতে পারি না বলে। তাই বছরের শেষ দিন সূর্য উদয়ের সাক্ষী হতে পেরে মনটা আলাদা এক আনন্দে ভরে গেল। প্রায় 1 ঘন্টা সি বিচে কাটিয়ে সকাল 7:30টার সময় কটেজে ফিরলাম। সঙ্গে সঙ্গে রিসর্ট থেকে ডাব খেতে দেয়া হলো। যদিও ডাব যারা খাবেন না তাদের জন্য চা ও বিস্কিটের ব্যবস্থা রাখা হয়েছিল। ডাইনিং চেয়ারে বসে ও চলতে থাকা দোলনাতে সাময়িক সময় কাটানোর পর আমাদের টিফিনের ব্যবস্থা করা হলো। টিফিনে আমাদের লুচি, আলুর ছক্কা, মিষ্টি ও ডিম দেওয়া হয়েছিল। টিফিন সেরে জেলে ভাইদের নৌকাগুলো দেখব বলে আবার সি বিচে চলে এলাম। কিভাবে অসাধারণ ভঙ্গিমায় মাছ ধরা নৌকাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে উপরের দিকে তোলা হচ্ছে তার দৃশ্যগুলো জীবনের প্রথম খুব উপভোগ করলাম। কিছুক্ষণ সময় কাটানোর পর সি বিচে ফুটবল খেলা দেখতে দেখতে রিসর্টে ফিরে এলাম। ইতিমধ্যে জোয়ার এসে যাওয়ায় ঠিক করলাম জোয়ারের জলে কিছু সময় কাটাবো। সেই মতো জার্সি টি শার্ট ও হাফ প্যান্ট পরে নেমে পড়লাম মুড়িগঙ্গার মোহনায়। কিছুটা সময় ঘুরতে আসা বাচ্চা ছেলেদের সঙ্গে মজা করলাম সমুদ্রের নোনা জলে। রিসর্টে ফিরে কিছুক্ষণের মধ্যেই আমাদের দুপুরের লাঞ্চ খাওয়ার জন্য ডাকা হলো। লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, বাঁধাকপির ঘন্ট, ডাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের স্যুপ, পাঁপড়, টমেটোর চাটনি। লাঞ্চ সেরে কিছুটা সময় বিশ্রাম করার চেষ্টা করলাম, কিন্তু বাইরে বাজতে থাকা সাউন্ডের জন্য ও বন্ধুদের নানা রকম মজাদার গল্পে মশগুল হয়ে বিকাল 4টে বেজে গেল। সবাই মিলে সানসেট দেখব বলে বেরিয়ে পড়লাম। সি বিচের দিকে সূর্যদেব তখন পশ্চিম মুখে ধীরে ধীরে অস্তগামী। নোনা জলের উপর সূর্যের আলো পড়াতে চিকচিক করে উঠছিল পশ্চিম দিকটা। মুহূর্তটা লেন্স বন্দি করতে বেশ কিছু পর্যটক সি বিচে ফটো সেশনে ব্যস্ত দেখা গেল। গোধূলির পড়ন্ত বেলায় চারিদিকে বেশ কিছুটা সময় কাটিয়ে ফিরে এলাম রিসর্টে। প্রতিটা রিসর্ট থেকে ভেসে আসছে বিভিন্ন গান,
ডিজে মিউজিক, বিভিন্ন আলোকসজ্জায় বর্ষবরণের জন্য প্রস্তুত হয়েছিল প্রতিটা রিসর্ট। সন্ধ্যের চা ও টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম রিসর্টগুলোর বর্ষবরণের প্রস্তুতি নিজের চোখে দেখব বলে। প্রত্যেকটা বিচ রিসর্ট তখন পর্যটকদের নাচ গান হই হুল্লোড়ে মাতোয়ারা অবস্থায়। বছরের শেষ দিনটা অনেক দিন পর এমনভাবে কাটাতে পেরে সত্যি খুব ভালো লাগছিল। রাত 12টার কাউন্টডাউন শেষে অসংখ্য আতশবাজিতে মুখরিত হয়ে উঠল সি বিচের প্রত্যেকটা রিসর্ট। বছরের শেষ দিনটা এমনভাবে কাটাতে পেরে ও নতুন বছরকে স্বাগত জানাতে মৌসুমী দ্বীপ কোনো অংশে কম ছিল না কলকাতার পার্ক স্ট্রিট, সল্টলেক বা নিউ টাউন অপেক্ষা। বন্ধুরা, আপনারা চাইলেই পরিবারের সঙ্গে অথবা বন্ধুদের সঙ্গে বর্ষবরণ করতে পারেন নির্জন এই মৌসুমী দ্বীপে। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ও যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আমাদের এই রকম ভিডিওগুলোর উৎসাহ দেওয়ার জন্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।